আর নয় ভয়, জৈব যৌগ করব জয়। হ্যাঁ, আজ আমরা জৈব যৌগ জয় করব, সত্যিই আমরা জৈব যৌগ জয় করব। আমাদের ম্যাক্সিমাম এই সমস্যা থাকে জৈব যৌগ নিয়ে, এবং জৈব যৌগটা আমাদের অনেকটা ভয়ের বিষয়, এবং অনেকে অ্যাডমিশন টেস্টে তুমি অনেকে কি করে জৈব যৌগ হচ্ছে স্কিপ করে। ইভেন আমাকে অনেকেই বলছো যে জৈব যৌগ স্কিপ করে কি অ্যাডমিশনে চান্স পাওয়া পসিবল কিনা। আমি বলবো ভাইয়া, জৈব যৌগ স্কিপ করে তুমি কোথাও চান্স পাবা না। হ্যাঁ, এখন কিছু ব্যতিক্রম থাকতে পারে, হ্যাঁ তুমি চান্স পেতেও পারো, সেটা যদি আল্লাহ তাআলা যদি সহায় হয় তাহলে তুমি পেতে পারো, কিন্তু অ্যাডমিশনে জৈব যৌগ স্কিপ করে যাওয়াটা হচ্ছে বোকামি, খুবই চরম লেভেলের বোকামি। কেন বলছি, কারণ ভাইয়া জৈব যৌগ আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পার্টের একটা অধ্যায়। এই কেমিস্ট্রি সেকেন্ড পার্টে তোমাদের সিলেবাসে আছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়। এই 4টা অধ্যায়ের মধ্যে জৈব যৌগ থেকে তোমার 60 থেকে 70% প্রশ্ন করে, শুধুমাত্র জৈব যৌগ থেকেই 60 থেকে 70% প্রশ্ন করে। আর বাকি 3 চ্যাপ্টার থেকে বাকি 20 থেকে 30% প্রশ্ন অ্যাডমিশন পরীক্ষায় এসে থাকে। তাহলে তুমি একবার ভাবো যে জৈব যৌগ স্কিপ করলে তুমি এই 60 থেকে 70% প্রশ্ন তুমি পারবা না। তুমি বিশ্বাস রাখো, জৈব যৌগ খুবই সহজ যদি তুমি প্রপার ওয়েতে, তুমি যদি জৈব যৌগ শিখো, প্রপার ওয়েতে যদি তুমি এমসিকিউ সলভ করো, তাহলে জৈব যৌগ তোমার কাছে কোনো ব্যাপারই না। অনেকে অনুরোধ করেছো যে জৈব যৌগ নিয়ে হচ্ছে ভিডিও দিতে, তাই আমার যতটুকু পসিবল আমি চেষ্টা করব তোমাদের হচ্ছে জৈব যৌগ নিয়ে ভয়টা দূর করার। আচ্ছা, জৈব যৌগ, আমরা জৈব যৌগটাকে বিভিন্ন ভাগে ভাগ করছি। প্রত্যেকটা টপিক অনুযায়ী আমরা হচ্ছে বিগত সালের প্রশ্ন সলভ করব, এবং সলভের পাশাপাশি ওই টপিকটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি তোমাদের এই ভিডিওগুলো তোমাদের ভয়কে দূর করতে সাহায্য করবে। ওকে, আজকে আমাদের যেহেতু জৈব যৌগ প্রথম ক্লাস, জৈব যৌগ থেকে আমরা আজকে পড়বো হচ্ছে জৈব রসায়নের সূচনা। এই টপিকটাকে হচ্ছে বিগত সালে যে যে প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো হচ্ছে আমরা ব্যাখ্যা সহ অ্যান্সার করার চেষ্টা করবো, এবং ব্যাখ্যা সহ বোঝানোর চেষ্টা করব। ওকে, ঠিক আছে। এই টপিক থেকে আমাদের প্রথমে যে প্রশ্নটা আসছে সেটা দেখো কি ভাইয়া, নিচের কোন যৌগের পুনর্বিন্যাসের ফলে ইউরিয়া পাওয়া যায়। আচ্ছা, দেখো এই প্রশ্নটাই কতবার আসে পরীক্ষায়, কতবার এই প্রশ্নটাই হুবহু পরীক্ষায় আসে এই প্রশ্নটাই, তাহলে কতটা ইম্পর্টেন্ট হতে পারে। ইভেন আমি তোমাদের এতটুকু এনশিওর করতে পারছি যে আজকের এই টপিকে আমরা যে যে এমসিকিউ সলভ করব বা যে যে টপিকগুলো পড়াবো, এই টপিকের বাইরে এই আর একটাও প্রশ্ন আসার সম্ভাবনা নেই। অর্থাৎ আমরা যে যে টপিক হচ্ছে আলোচনা করব, এই টপিকের মধ্যেই হচ্ছে দেখবা যে পরীক্ষায় প্রশ্ন আসবে, যদি এই টপিক থেকে প্রশ্ন আসে তবেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, নিচের কোন যৌগের পুনর্বিন্যাসের ফলে ইউরিয়া পাওয়া যায়? অ্যান্সার কি হবে ভাইয়া? অ্যান্সার হবে হচ্ছে, আচ্ছা অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে ভাইয়া অ্যামোনিয়াম সায়ানেট। কেন অ্যামোনিয়াম সায়ানেট? কেন অ্যামোনিয়াম সায়ানেট বলতে পারবা? কেউ কি বলতে পারবো ভাইয়া কেন অ্যামোনিয়াম সায়ানেট? আচ্ছা, ফ্রেডরিক ওহলার প্রথম হচ্ছে কি করেন পরীক্ষাগারে তোমার ইউরিয়া প্রস্তুত করেন, অর্থাৎ এই অ্যামোনিয়াম সায়ানেট থেকে যে ইউরিয়া উৎপাদন হয় এটাকে বলা হয় হচ্ছে জৈব যৌগের সূচনাকারী বিক্রিয়া। এখান থেকে তোমাকে মূলত পড়তে হবে যে এই অ্যামোনিয়াম NH4CnO, অ্যামোনিয়াম সায়ানাইড থেকে হচ্ছে কি হয় ভাইয়া, ইউরিয়া উৎপন্ন হয়। ইউরিয়ার সংকেত কি? NH2CONH2। অর্থাৎ অ্যামোনিয়াম সায়ানাইডকে যদি তাপ দেওয়া হয় তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে? এখান থেকে হচ্ছে ইউরিয়া উৎপন্ন হবে। তুমি অ্যাডমিশনের জন্য আপাতত এই এই জিনিসগুলো মাথায় রাখলেই ভাইয়া তোমার হয়ে যাবে, আর কোনো কিছু দরকার নেই। ওকে, এরপর আমরা যদি নেক্সট টপিক দেখি, সেটা হচ্ছে দেখো কোন জৈব যৌগে হাইড্রোজেন অনুপস্থিত? কোন জৈব যৌগে হাইড্রোজেন অনুপস্থিত? আচ্ছা, এই প্রশ্নটার অ্যান্সার করার আগে এখান থেকে মূলত যে যে টাইপের প্রশ্ন আসে সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি এখান থেকে আসলে কি ধরনের প্রশ্ন হতে পারে। ওকে, মনে রাখতে হবে জৈব যৌগটা আসলে কি। জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন ও হাইড্রোজেন, হাইড্রোকার্বন যার যৌগই হচ্ছে কি জৈব যৌগ। আর জৈব যৌগের মাতৃ উপাদান কি ভাইয়া? জৈব যৌগের মাতৃ উপাদান হচ্ছে কার্বন। জৈব যৌগের মাতৃ উপাদান কি? মাতৃ উপাদানটা হচ্ছে কার্বন। এই কার্বনের সাথে ভাইয়া, এই কার্বনের সাথে যদি কি থাকে, এই কার্বনের সাথে যদি H অর্থাৎ
কার্বনের সাথে যদি হাইড্রোজেন, আর এক্স দ্বারা কি বোঝায় ভাইয়া? এক্স দ্বারা হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন, এখন হ্যালোজেন কোনগুলো? এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো কি হ্যালোজেন। অর্থাৎ জৈব যৌগের সাথে যদি হাইড্রোজেন অথবা হ্যালোজেন থাকে, অথবা অথবা আর কি কি থাকতে পারে? অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, সালফার থাকতে পারে, ফসফরাস থাকতে পারে। এটা বেসিক জিনিস মনে রাখবা। জৈব যৌগের সাথে যদি এইগুলো থাকে তাহলে সেটা কি হবে ভাইয়া? সেটা হবে হচ্ছে জৈব যৌগ। অর্থাৎ কার্বনের সাথে এগুলো থাকলে হবে জৈব যৌগ। আচ্ছা, এটাকে মনে রাখার একটা সহজ টিপস হচ্ছে কি ভাইয়া? হালুয়া চপস নাও। কি ভাইয়া? আচ্ছা, আমরা হচ্ছে এটা নেক্সট পেজে করার চেষ্টা করি। সেটা হচ্ছে কি ভাইয়া? সেটা হচ্ছে হালুয়া চপস নাও। হালুয়া দ্বারা বোঝায় হাইড্রোজেন, সি দ্বারা বোঝায় সি কার্বন, এই দ্বারা বোঝায় হাইড্রোজেন, ও দ্বারা বোঝায় হচ্ছে অক্সিজেন, পি দ্বারা হচ্ছে ফসফরাস, এর দ্বারা কি ভাইয়া? সালফার। আর নাও দ্বারা কি বোঝায় ভাইয়া? না দ্বারা বোঝায় হচ্ছে নাইট্রোজেন। অর্থাৎ কার্বনের সাথে যদি এইগুলো থাকে তাহলে সেটা কি হবে? সেগুলো হবে জৈব যৌগ। ওকে, ঠিক আছে। এখন এখানে কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলোই ভাইয়া পরীক্ষায় আসে। ব্যতিক্রমগুলোই কি ভাইয়া? পরীক্ষায় আসে। আচ্ছা, হাইড্রোজেন বিহীন, হাইড্রোজেন বিহীন জৈব যৌগগুলো কোনগুলো? যে যে উদাহরণগুলো দিব সেগুলোই শুধুমাত্র পড়বা, দেখবা যে এখান থেকেই পরীক্ষায় এসে গেছে। হাইড্রোজেন বিহীন জৈব যৌগ কোনগুলো? আচ্ছা, অর্থাৎ জৈব যৌগে কার্বনের সাথে হাইড্রোজেন না থাকলেও সেটা হচ্ছে জৈব যৌগ হবে। সেটা কি? CCl3NO2। এটাকে কি বলা হয়? এটার নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। ক্লোরো, এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে সরি, এটার নাম হচ্ছে ভাইয়া ক্লোরোপিক্রিন। ওকে, 2 নাম্বার। 2 নাম্বারে কি হতে পারে হাইড্রোজেন বিহীন জৈব যৌগ? একটু ভাবো যে কি হতে পারে। সেটা হচ্ছে কি ভাইয়া? COCl2। 3 নাম্বার কি? 3 নাম্বারে হচ্ছে CFC। মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট, CFC। CFC কোনগুলো? CFC হচ্ছে 11, CFC 12, CFC 112, আর হচ্ছে CFC 114। তাহলে এইগুলোই হতে পারে কি? জৈব যৌগ। আর একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে কি? কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড কিন্তু জৈব যৌগ। এটা কিন্তু পরীক্ষায় আসে ভাইয়া, মাথায় রাখবা। হাইড্রোজেন বিহীন জৈব যৌগ কোনগুলো? এইগুলোই হচ্ছে হাইড্রোজেন বিহীন জৈব যৌগ, পরীক্ষায় আসে। এরপরে কোনগুলো জৈব যৌগ নয়, তাহলে এটা আমাদের জানতে হবে কোনগুলো জৈব যৌগ নয়। ওকে, মনে রাখতে হবে কার্বন থাকলে আমরা কি জানি? আমরা জানি হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন জাতগুলি হচ্ছে জৈব যৌগ, তাই না? এখন কার্বন থাকা সত্ত্বেও কোনগুলো জৈব যৌগ নয়, অর্থাৎ কার্বন বিশিষ্ট জৈব যৌগ নয় কোনগুলো? কার্বন বিশিষ্ট জৈব যৌগ নয় কোনগুলো? ওকে, 1 নাম্বার। 1 নাম্বার হচ্ছে ধাতব সায়ানাইড। ধাতব সায়ানাইড, অর্থাৎ ধাতব সায়ানাইড গুলো কি নয়? জৈব যৌগ নয়। ফর এক্সাম্পল, পটাশিয়াম সায়ানাইড। পটাশিয়াম সায়ানাইড কি নয়? জৈব যৌগ নয়। ওকে, এই পটাশিয়াম হচ্ছে কি? পটাশিয়াম হচ্ছে ধাতু, আর সায়ানাইড অর্থাৎ ধাতব সায়ানাইড হচ্ছে কি? জৈব যৌগ নয়। ওকে, এরপরে এরপর আর কি হতে পারে ভাইয়া? আর হতে পারে হচ্ছে ধাতব কার্বাইড। ধাতব কার্বাইড, ধাতব কার্বাইড কি নয়? জৈব যৌগ নয়। যেমন হচ্ছে কি? ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড কি নয়? জৈব যৌগ নয়। 3 নাম্বার কি হতে পারে? 3 নাম্বারে কার্বনের অক্সাইড। কার্বনের অক্সাইড কি নয়? জৈব যৌগ নয়। কার্বনের অক্সাইড কি কি হতে পারে ভাইয়া? কার্বনের অক্সাইড হতে পারে কার্বন ডাই অক্সাইড, আর কি হতে পারে?
কার্বন মনোক্সাইড, এগুলো কি নয়? জৈব যৌগ নয়। 4 নম্বরে কি হতে পারে? কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিডের সংকেত জানো ভাইয়া? কার্বনিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2CO3, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। তাহলে কার্বনিক অ্যাসিড কি নয়? দেখো এখানে কিন্তু হাইড্রোজেন আছে, তারপর কি নয়? এই কার্বনিক অ্যাসিডটা কিন্তু জৈব যৌগ নয়। আর কি হতে পারে ভাইয়া? আর হচ্ছে লবণ সমূহ। লবণ সমূহ কি নয়? জৈব যৌগ নয়। লবণ সমূহ কি হতে পারে? লবণ যেমন হচ্ছে ধরো ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট কি নয় ভাইয়া? ক্যালসিয়াম কার্বনেট জৈব যৌগ নয়। ঠিক আছে, ওকে। ওকে, আর কি কি জৈব যৌগ নয়? আর একটা জিনিস আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কার্বন হাইড্রোজেন থাকা সত্ত্বেও, কার্বন ও হাইড্রোজেন থাকা সত্ত্বেও কি নয়? জৈব যৌগ নয়। কার্বন ও হাইড্রোজেন থাকা সত্ত্বেও কি নয়? জৈব যৌগ নয়। যেমন কি কি থাকতে পারে? অ্যামোনিয়াম সায়ানাইড জৈব যৌগ নয়। 2 নম্বরে কি ভাইয়া? সোডিয়াম সোডিয়াম বাইকার্বনেট জৈব যৌগ নয়। 3 নম্বরে কার্বনিক অ্যাসিড H2CO3। দেখো এখানে কি আছে? দেখো হাইড্রোজেন আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, কার্বন আছে, কিন্তু এগুলো থাকা সত্ত্বেও কি নয় ভাইয়া? এগুলো থাকা সত্ত্বেও জৈব যৌগ নয়। এগুলো থাকা সত্ত্বেও কি নয় ভাইয়া? জৈব যৌগ নয়। ওকে, তাহলে আমরা এই প্রশ্নটা দেখি। দেখো কোন জৈব যৌগে হাইড্রোজেন অনুপস্থিত? অর্থাৎ দেখো এখানে কি আছে? জৈব যৌগ বলছে, জৈব যৌগ অর্থাৎ হাইড্রোজেন নেই, তারপরেও কোনটা জৈব যৌগ? তার মানে কি? একটু আগে বললাম কি? ক্লোরোপিক্রিন। দেখো CCl3NO2, ক্লোরোপিক্রিনের সংকেত কি ভাইয়া? একটু আগে বললাম হাইড্রোজেন বিহীন জৈব যৌগ CCl3NO2। তাহলে এটা কি নয় ভাইয়া? এটা হচ্ছে জৈব যৌগ। হাইড্রোজেন নেই, তারপরও এটা কি? এটা হচ্ছে জৈব যৌগ। ওকে, নেক্সট প্রশ্নটা যদি দেখি, সেটা হচ্ছে দেখো এখানে বলছে কি নিচের কোনটি বিষমচাক্রিক জৈব যৌগ? নিচের কোনটি ভাইয়া বিষমচাক্রিক জৈব যৌগ? আচ্ছা, এটা পড়ার আগে আমরা একটু জৈব যৌগের একটু শ্রেণী বিভাগটা যদি দেখি, সেটা দেখো জৈব যৌগের যদি শ্রেণী বিভাগটা দেখি আমরা, জৈব যৌগ, তাই না? এটার শ্রেণী বিভাগটা যদি আমরা করি, সেক্ষেত্রে এই জৈব যৌগকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা কি? মুক্ত শিকল বা কি ভাইয়া? অ্যালিফেটিক। মুক্ত শিকল বা হচ্ছে অ্যালিফেটিক। ওকে, আর একটা কি ভাইয়া? আর একটা হচ্ছে সাইক্লিক। সাইক্লিক বা হচ্ছে বদ্ধ শিকল। সাইক্লিক বা বদ্ধ শিকল। ওকে, এখন এই মুক্ত শিকল কয় ভাগে ভাগ করা যায়? মুক্ত শিকলকে আবার হচ্ছে দুই ভাগে। একটা হচ্ছে কি? সম্পৃক্ত, আর একটা কি ভাইয়া? আর একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত আর একটা কি ভাইয়া? অসম্পৃক্ত। ওকে, আচ্ছা, এখন সম্পৃক্ত কোনটা? সম্পৃক্ত মনে রাখবা, সকল একক বন্ধন হচ্ছে সম্পৃক্ত। একক একক বন্ধনগুলো হচ্ছে সম্পৃক্ত। আর অসম্পৃক্ত কোনটা? অসম্পৃক্ত হচ্ছে এই যে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন থাকলে সেটা হবে কি ভাইয়া? অসম্পৃক্ত। ওকে, তাহলে আমাদের মুক্ত শিকলের পার্টটা শেষ। এরপরে দেখো বদ্ধ শিকল বা সাইক্লিক, এটাকেও কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা কি ভাইয়া? একটা হচ্ছে হোমোসাইক্লিক। একটা কি ভাইয়া? হোমো সাইক্লিক বা হচ্ছে কি? কার্বোসাইক্লিক। কার্বোসাইক্লিক। আচ্ছা, দুই ভাগে ভাগ করা যায়। একটা হোমোসাইক্লিক বা কার্বোসাইক্লিক, তাই না? আর একটা কি ভাইয়া? আর একটা হচ্ছে হেটারো হেটারোসাইক্লিক বা কি বিষম চাক্রিক। কি ভাইয়া? বিষম চাক্রিক। ওকে, এখন এই
হোমোসাইক্লিককে আবার কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। হোমোসাইক্লিক সাইক্লিককে আবার কয় ভাগে ভাগ করা যায় ভাইয়া? দুই ভাগে। একটা হচ্ছে অ্যালিসাইক্লিক আর একটা কি ভাইয়া? আর একটা হচ্ছে অ্যারোমেটিক। ওকে। এখন অ্যালিসাইক্লিক কোনগুলো ভাইয়া? যেগুলো মনে রাখবা সাইক্লিক মানে কি? সাইক্লিক মানে হচ্ছে এইভাবে একটা সাইকেলের মতো একটা বন্ধন হবে, হ্যাঁ? আর এইখানে মনে রাখবা সবসময় কি হবে? একক বন্ধন হবে। কি বন্ধন? একক বন্ধন হবে। যেমন কি ভাইয়া? যেমন হচ্ছে এক্সাম্পল যদি দেই আমরা, তাহলে হচ্ছে সাইক্লোবিউটেনের সংকেত কি? CH2 CH2 একক বন্ধন, CH2 একক বন্ধন, CH2। তাহলে এটা কি ভাইয়া? এটাকে বলা হচ্ছে সাইক্লোবিউটেন। দেখো বিউটেন মানে 4টা কার্বন, এই 4টা কার্বন আছে এবং সাইক্লিক যেহেতু, তো সাইকেলের মধ্যে একটা চক্র আকার আছে এবং এখানে সবাই কি হয়? একক বন্ধন। ওকে। এরপরে অ্যারোমেটিক। এই অ্যারোমেটিক কে কয় ভাগে ভাগ করা যায়? অ্যারোমেটিক হচ্ছে আবার হচ্ছে দুই ভাগে। কয় ভাগে ভাইয়া? দুই ভাগে। একটা হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক, অ্যালিসাইক্লিক। আর একটা কি ভাইয়া? আর একটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক। ওকে। হেটারো অ্যালিসাইক্লিক আর হচ্ছে কি? হেটারো অ্যারোমেটিক। এখন হেটারো অ্যালিসাইক্লিক এখানে একটা উদাহরণ মাথায় রাখবা, শুধুমাত্র একটা উদাহরণ। সেটা কি? ইথিলিন অক্সাইড। কি ভাইয়া? ইথিলিন অক্সাইড। এর সংকেত কি? এর সংকেত হচ্ছে CH2 একক বন্ধন CH2। আর এইখান থেকে একটা বন্ধন দেবে এবং কি বলছে? ইথিলিন অক্সাইড ও হবে। ও ইথিলিন অক্সাইড। তাহলে হেটারো অ্যালিসাইক্লিকের উদাহরণ কোনটা ভাইয়া? ইথিলিন অক্সাইড। কি ভাইয়া? ইথিলিন অক্সাইড। এখন হেটারো অ্যারোমেটিক, এটার উদাহরণটাই আমাদের প্রশ্নে দিয়ে দিছে। তাহলে এটা আমরা একটু বিস্তারিত দেখি। আচ্ছা, কি দিছে? হেটারো অ্যারোমেটিক। আর পরীক্ষায় এটা থেকে বেশিরভাগ প্রশ্ন আসে, হ্যাঁ? এটা থেকে তোমার পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন আসে। আচ্ছা, হেটারো অ্যারোমেটিকের উদাহরণ কোনগুলো? উদাহরণ হচ্ছে মনে রাখবা ফিউরান। কি ভাইয়া? ফিউরান। এক নম্বরে কি? ফিউরান। দুই নম্বরে কি? থায়োফিন। এই উদাহরণগুলো মাথায় রাখবা, এগুলোই পরীক্ষায় আসে। ফিউরান, থায়োফিন, পাইরল, আর কি ভাইয়া? আর হচ্ছে পিরিডিন। ওকে। এখন ফিউরানের সংকেতটা আসলে কিভাবে হবে? এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে যেহেতু বলছে হেটারো অ্যারোমেটিক, অর্থাৎ অ্যারোমেটিক মানে বেনজিনের কাঠামো হবে অনেকটা হচ্ছে বেনজিনের কাঠামোর মতো হবে। ফিউরানের কাঠামো কিরকম ভাইয়া? দেখো, ফিউরানের কাঠামোটা হবে অনেকটা এইরকম। ফিউরান হচ্ছে কি হবে? মাঝখানে হচ্ছে ভাইয়া ও থাকবে। মাঝখানে কি থাকবে ভাইয়া? ও থাকবে ফিউরানে। আর থায়োফিনটা কি হবে ভাইয়া? থায়ো এস থাকবে। একই রকম গঠন হবে, শুধুমাত্র কি থাকবে? এস থাকবে। ওকে। এরপরে পাইরলের সংকেত কি হবে? NH। এটা হচ্ছে পাইরল। এটার সংকেত হচ্ছে পাইরল। আচ্ছা, এরপর কি ভাইয়া? এরপর হচ্ছে পিরিডিন কিরকম হবে? পিরিডিন হচ্ছে অনেকটা বেনজিনের মতো, সরি,
এখানে হবে N। এটা হচ্ছে তোমার পিরিডিনের সংকেত। আচ্ছা, তাহলে আমরা যে প্রশ্নটা দেখলাম, আমরা যদি প্রশ্নটা দেখি আরেকবার, নিচের কোনটি বিষম চাকরিক জৈব যৌগ? দেখো বিষম চাকরিক জৈব হচ্ছে কোনগুলো? ফিউরান, পাইরল, পিরিডিন, আর হচ্ছে কি ভাইয়া? থায়োফিন। ঠিক আছে, এই প্রশ্নগুলো পরীক্ষায় বারবার দিয়ে দেয়। আমরা যদি নেক্সট প্রশ্ন দেখি, নিচের কোনটি হেটারোসাইক্লিক জৈব যৌগ? দেখো হেটারোসাইক্লিক, একো এ যে একটু আগে বললাম, সেটা কি ভাইয়া? থায়োফিন। সেটা কি? থায়োফিন। ওকে, নেক্সট প্রশ্ন যদি আমরা দেখি, কোনটি কোনটি অ্যালিসাইক্লিক যৌগ? একটু আগে আমি উদাহরণে বললাম যে অ্যালিসাইক্লিকের হচ্ছে একটাই উদাহরণ থাকে, সেটা কি ভাইয়া? সাইক্লোবিউটেন। সাইক্লোবিউটেনের অ্যালিসাইক্লিক, অ্যালি মানে কি? অ্যালি মানে হচ্ছে একক বন্ধন থাকবে, সাইক্লিক একটা সাইকেলের মতো চক্র থাকবে। বিউটেনের সাইক্লোবিউটেনের সংকেত কি? CH2, একক বন্ধন CH2, CH2, একক বন্ধন CH2, এই অ্যালিসাইক্লিকের সংকেত। ঠিক আছে, ওকে। অ্যালিসাইক্লিকের কাঠামোটা হচ্ছে এরকম। তাহলে এটা আমাদের কি হবে? নিচের কোনটি অ্যালিসাইক্লিক যৌগ? সেটা হবে কি? সাইক্লোবিউটেন। আর এই যে পিরিডিন, পাইরল, বেনজিন, এগুলো কি? এগুলো হচ্ছে হেটারো। ঠিক আছে, এগুলো হচ্ছে হেটারো। ওকে, তাহলে নেক্সট প্রশ্নে দেখি আমরা। নেক্সট প্রশ্নটি কি বলছে? কোনটি হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ? দেখো বলছে, কি বলছে ভাইয়া? কি বলছে? হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। ওকে, তাহলে এখানে বলছে অ্যারোমেটিক, আর এখানে কি বলছে ভাইয়া? এখানে বলছে হচ্ছে হোমো। আমরা একটু আগে পড়ছিলাম যে হোমোসাইক্লিককে কয় ভাগে ভাগ করা যায়? হোমোসাইক্লিক হচ্ছে দুই ভাগে। একটা হচ্ছে কি ভাইয়া? হোমোসাইক্লিক দুই ভাগে, একটা হচ্ছে কি ভাইয়া? একটা হচ্ছে অ্যালিসাইক্লিক, আর একটা কি? আর একটা হচ্ছে ভাইয়া অ্যারোমেটিক। অ্যারোমেটিক কোনগুলো? অ্যারোমেটিক হচ্ছে বেনজিন এবং বেনজিন জাতকগুলো। কি কি হয়? বেনজিন হয়, ফেনল হয়, আর কি হয় ভাইয়া? বেনজিন, ফেনল, আর হচ্ছে টোলুইন হয়। টোলুইন। তাহলে এখানে কি হবে ভাইয়া? দেখো প্রশ্নে বেনজিন দিয়ে ফেনল দিয়ে দিয়েছে, ফেনল। তাহলে অ্যান্সার কি হবে ভাইয়া? ফেনল হবে। খুবই সিম্পল, হ্যাঁ, খুবই সিম্পল। বারবার একই প্রশ্ন আসে। আচ্ছা, অসম্পৃক্ত হাইড্রোকার্বন একটু আগে পড়ছি আমরা, দ্বিবন্ধন আর হচ্ছে ত্রিবন্ধন থাকলে সেটাকে কি বলা হয়? অসম্পৃক্ত। আচ্ছা, এখানে দেখো অক্টেন, অক্টেনে কি আছে? অক্টেনটা কি? অক্টেনটা হচ্ছে একটা অ্যালকেন। 8 কার্বন বিশিষ্ট অ্যালকেন। অ্যালকেনে কি থাকে? অ্যালকেনে হচ্ছে একক বন্ধন থাকে, তাই অ্যালকেন কি হবে না? অসম্পৃক্ত হবে না। অ্যালকেনটা কি ভাইয়া? অ্যালকেনটা হচ্ছে সম্পৃক্ত। সম্পৃক্ত। ওকে, এরপর দেখো কি আছে? প্রোপেনটাও কি? প্রোপেন হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন। হেপ্টেন কি? হেপ্টেন 7 কার্বন বিশিষ্ট অ্যালকেন। ইথাইন, দেখো এখানে ইথাইন, তাহলে অ্যান্সার কি হবে ভাইয়া? ইথাইন হবে। কেন ইথাইন হবে? কারণ ইথাইনে কি? ত্রিবন্ধন আছে। ইথাইনের সংকেত কি? CH, ট্রিপল বন্ড CH। এটা হচ্ছে ইথাইনের সংকেত। ঠিক আছে, তাহলে ট্রিপল বন্ধন কি হয়? অসম্পৃক্ত হয়। ঠিক আছে ভাইয়া, ওকে। এরপর যদি আমরা নেক্সট প্রশ্ন দেখি, দেখো কোনটি বিষম চাকরিক বা হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ? দেখো কতবার পরীক্ষায় আসে। দেখো ভাইয়া কতবার পরীক্ষায় আসছে। খুবই সহজ, আমরা দেখলেই বুঝতে পারবো। দেখো তুমি যদি পূর্বের আলোচনাগুলো দেখে থাকো, পূর্বের আলোচনা যদি তুমি সুন্দরভাবে মনোযোগ সহকারে যদি দেখে থাকো, তাহলে এটা তুমি চোখ বুজে, অপশন দেখা মাত্রই তুমি চোখ বুজে অ্যান্সার করতে পারবে। সেটা কি ভাইয়া? পিরিডিন হচ্ছে বিষম চাকরিক বা হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। ওকে, এটার ব্যাখ্যা আর দিলাম না, এটার ব্যাখ্যা অলরেডি হচ্ছে আমরা দিয়ে দিয়েছি। এরপর নেক্সট প্রশ্ন যদি দেখি, কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? আচ্ছা, অসম্পৃক্ত মানে হচ্ছে তোমার দ্বিবন্ধন থাকবে, তাই না ভাইয়া? অসম্পৃক্ত মানে হচ্ছে তোমার দ্বিবন্ধন থাকবে। আচ্ছা, দেখো এখানে কি কি অপশন, দেখো অপশন, সেটা হচ্ছে সাইক্লোপ্রোপেনে কি হয় ভাইয়া? সাইক্লোপ্রোপেন, আর প্রোপেনটা কি? একক বন্ধন, তার মানে এটা হবে না।
সাইক্লোহেক্সেন এটাও কি একক বন্ধন, এটাও হবে না। ন্যাপথালিন হতে পারে। প্রোপেন, প্রোপেনটা কি দেখো অ্যালকেন, হবে না। তার মানে কি একমাত্র অপশন আছে কি ন্যাপথালিন। আর তাহলে আমাদের অ্যান্সার কি হবে ন্যাপথালিন। ওকে, ঠিক আছে। ন্যাপথালিন হচ্ছে কি, ন্যাপথালিন হচ্ছে তোমার বেনজিন জাতক, এই কারণেই তোমার এটা হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে, কোন বিজ্ঞানী 1773 সালে মানব মূত্র থেকে ইউরিয়া নামক আহরণ করেন? ইউরিয়া আহরণ করেন মানব মূত্র থেকে কোন বিজ্ঞানী? ওকে, তাহলে এটা কি হবে, বিজ্ঞানী হচ্ছে কোন বিজ্ঞানী? রাউলি। রাউলি কি করেন, অ্যামোনিয়াম সায়ানাইড থেকে কি করেন, ইউরিয়া উৎপন্ন করেন। NH2CO, NH2 ইউরিয়ার সংকেত। এটা কি ভাইয়া, এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। উনি কি করেন, আকস্মিক ভাবেই হচ্ছে কি করেন, অ্যামোনিয়াম সায়ানাইড থেকে কি করেন, ইউরিয়া উৎপন্ন করেন। ওকে, এরপর নেক্সট প্রশ্ন যদি দেখি আমরা, দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত যৌগের উদাহরণ কোনগুলো? প্রথমেই আমি তোমাকে এখানে প্রশ্ন পরিমাণ রাখবো অসম্পৃক্ত করা, দ্বিবন্ধন আর ত্রিবন্ধন। এখন এখানে তুমি অপশনে দ্বিবন্ধন ত্রিবন্ধন খুঁজবা, C2H2, C2H4, C3H8 আর হচ্ছে C4H10। তাহলে কোনটা হবে দেখো, এখানে দ্বিবন্ধন ত্রিবন্ধন কোনটা দেখো, অ্যালকেন। অ্যালকেনের সংকেত কি ভাই, অ্যালকেনের সংকেত হচ্ছে CnH2n প্লাস 2 হচ্ছে অ্যালকেন, তাই না? অ্যালকেন কোনগুলো, অ্যালকেনের সংকেত হচ্ছে CnH2n। অ্যালকাইন, অ্যালকাইনের সংকেত কি CnH2n মাইনাস 2 হচ্ছে অ্যালকাইন। এখন প্রথম অপশনটা যদি দেখি তাহলে দেখো, এখানে এই সূত্রটা যদি কাজে লাগাই, C2 2 দিলাম, H2n, আচ্ছা H2n তার মানে হচ্ছে কার্বন সংখ্যা 2H2, তাই না? এই সূত্র অনুযায়ী তার মানে কি, এখানে আমাদের এখানে বলে দিচ্ছে, এখানে কিন্তু বলে দিচ্ছে যে দ্বিবন্ধন বলছে, দ্বিবন্ধন, তাই না? তার মানে অ্যালকিনের কথা বলছে। আর অ্যালকাইন এটা কি, এটা কিন্তু ত্রিবন্ধন অ্যালকাইনটা, এই জন্য হচ্ছে আমাদের অপশন কি হবে না, অপশন এ হবে না। এখন C2H4 দেখো, C2H4 হচ্ছে অ্যালকেনের সাথে মিলে যায়, কেন মিলে যায় দেখো, এখানে যদি সি এন এর জায়গায় যদি 2 বসাই, H2n, H2 ইন্টু n কত, n হচ্ছে 2, তার মানে কত হয়, C2H4 হয়। তার মানে আমাদের অপশন হচ্ছে কি বিটা হচ্ছে মিলে যায়। আর কি C3H8, C3H8 হচ্ছে কি অ্যালকেন, C4H10 এটাও আমাদের কি অ্যালকেন। তার মানে আমাদের কোনটা হবে, হবে হচ্ছে C2H4, বি নাম্বার আমাদের অ্যান্সার হবে। ওকে, নেক্সট প্রশ্ন যদি দেখি, বলছে কি অ্যালিফেটিক যোগের উদাহরণ কোনটা? অ্যালিফেটিক যোগের উদাহরণ কোনটা? আচ্ছা দেখো, এখানে অপশনগুলো দেখো, বি নাম্বার অপশনে কি দেখো তো, বি নাম্বার অপশনে একটা বেনজিন কাঠামো, ডি নাম্বার অপশনে বেনজিন কাঠামো, সি নাম্বার অপশনে বেনজিন কাঠামো। আর বেনজিন জাতকগুলো কি হয় ভাইয়া, অ্যারোমেটিক হয়, অ্যারোমেটিক হয়। এই সবগুলো তার মানে কি অ্যারোমেটিক, অ্যারোমেটিক। বাকি থাকে কোনটা, বাকি থাকে হচ্ছে অপশন এ, তাহলে অপশন এ অবশ্যই অ্যালিফেটিক হবে, সহজ অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন যদি দেখি, জৈব রসায়নের জনক কাকে বলা হয় বলো, জৈব রসায়নের জনক কাকে বলা হয়? অবশ্যই ফ্রেডরিক ওহলারকে, তাই না? ফ্রেডরিক ওহলার হচ্ছে কি জৈব রসায়নের জনক, ফ্রেডরিক ওহলারকে বলা হয় কি জৈব রসায়নের জনক। দেখো, এখন আমরা এখান থেকে যদি দেখো যে এটা জিও 2007-2008 সালে আসছে। এখন এখান থেকে আমাদের কিছু বিজ্ঞানী এবং তাদের হচ্ছে অবদানটা আমাদের পড়তে হবে। আমি যদি তোমাকে বাদ বাকিগুলো যদি দেখাই, জৈব যৌগ নামের প্রবর্তক, বাদ বাকি জিনিসগুলো যদি তোমাকে আমি দেখাই, এটা হচ্ছে জৈব যৌগ নামের জৈব যৌগ নামের প্রবর্তক, জৈব যৌগ নামের প্রবর্তক কে? মনে রাখতে হবে বার্জেলিয়াস। বার্জেলিয়াস কি ভাইয়া, জৈব যৌগ নামের প্রবর্তক হচ্ছে বার্জেলিয়াস। আর বার্জেলিয়াস আরেকটা জিনিসের জনক, সেটা কি ভাইয়া, সেটা হচ্ছে প্রাণ শক্তি মতবাদ। প্রাণ শক্তি মতবাদের
জনক কে ভাইয়া? এই বার্জেলিয়াস। প্রাণশক্তি মতবাদের জনকটা হচ্ছে কি? বার্জেলিয়াস। রসায়নের জনক কে? রসায়নের জনক হচ্ছে কে? রসায়নের জনক হচ্ছে ল্যাভয়েসিয়ে। ল্যাভয়েসিয়ে হচ্ছে রসায়নের জনক। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আধুনিক রসায়নের জনক কে? আধুনিক রসায়নের জনকটাকে? আধুনিক রসায়নের জনক হচ্ছে জন ডাল্টন। জন ডাল্টন। তোমরা হচ্ছে এই কয়েকটা নাম মনে রাখবা, তাহলে এখান থেকে হয়ে যাবে, এখানে আর কোনো কিছু দরকার নেই। ওকে, ঠিক আছে। এরপর 14 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, একই মৌলের পরমাণু সমূহের মধ্যে বন্ধন সৃষ্টির মাধ্যমে বিভিন্ন দৈর্ঘ্যের শিকল গঠনের ধর্মকে কি বলে? বলো ভাইয়া, কি বলে? একটু ভাবো যে একই মৌলের পরমাণু সমূহের মধ্যে বন্ধন সৃষ্টির মাধ্যমে বিভিন্ন দৈর্ঘ্যের শিকল গঠনের ধর্মকে কি বলে? সহজ অ্যান্সার, আশা করি পারবা। সেটা হচ্ছে কি ভাইয়া? ক্যাটেনেশন। কি? ক্যাটেনেশন। ওকে, ক্যাটেনেশনটা হচ্ছে জৈব যৌগের একটি বিশেষ ধর্ম বা বিশেষ বৈশিষ্ট্য। ওকে, নেক্সট প্রশ্ন যদি দেখি, সেটা হচ্ছে কি, সাধারণত কোন ধর্মটি একটি জৈব যৌগের বৈশিষ্ট্য হিসেবে ধরা হয়? কোন ধর্মকে জৈব যৌগের বৈশিষ্ট্য হিসেবে ধরা হয়? বলো। কোনটা হবে? নিম্ন গলনাঙ্ক, উচ্চ গলনাঙ্ক, পোলার দ্রাবকের দ্রাব্যতা, অপোলার দ্রাবকের অদ্রাব্যতা, কোনটা হবে বলো? আমি একটু সময় দিলাম, এটা হচ্ছে তোমরা বলো। একটু ভাবো ভাইয়া, একটু ভাবো। আচ্ছা, আমি বলে দিই, সেটা হচ্ছে কোন ধর্মটি একটি জৈব যৌগের বৈশিষ্ট্য। মনে রাখবা, জৈব যৌগ সমূহ হচ্ছে নিম্ন গলনাঙ্ক, নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। নিম্ন গলনাঙ্ক, নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। তো এখানে আছে উচ্চ গলনাঙ্ক, হবে না। পোলার দ্রাবকে দ্রাব্যতা, মনে রাখবা জৈব যৌগ কখনো পোলার দ্রাবকে দ্রবণীয় হয় না। পোলার দ্রাবকে দ্রবণীয় হয় না। অপোলার দ্রাবকে অদ্রাব্যতা, এটাও হবে না। কেননা জৈব যৌগ সমূহ হচ্ছে কি, অপোলার দ্রাবকে দ্রবণীয় হয়। অপোলার দ্রাবকে কি হয়? দ্রবণীয় হয়। ঠিক আছে, ওকে। নেক্সট প্রশ্ন যদি দেখি, কার্বন যৌগের পরিমাণ অসংখ্য হওয়ার কারণ কি? কার্বন যৌগের পরিমাণ অসংখ্য হওয়ার কারণ কি বলো? মনে রাখতে হবে, কার্বন যৌগের পরিমাণ অসংখ্য হওয়ার কারণ কয়টা? কারণ হচ্ছে 4টি। পরিমাণ অসংখ্য হওয়ার কারণ হচ্ছে কয়টা? 4টি। কি কি ভাইয়া? একটা হচ্ছে ক্যাটেনেশন, ক্যাটেনেশন। 2 নাম্বারটা কি ভাইয়া? 2 নাম্বারটা হচ্ছে সমানতা, সমানতা। 3 নাম্বার কি ভাইয়া? 3 নাম্বারটা হচ্ছে পলিমারকরণ, পলিমারকরণ। 4 নাম্বারটা কি ভাইয়া? 4 নাম্বারটা হচ্ছে চতুর্যোজ্যতা, চতুর্যোজ্যতা। এই 4টার কারণে কি হয়? যোগের পরিমাণ অসংখ্য হয়। তাহলে দেখো এখানে কি আছে? পলিমারাইজেশন, ক্যাটেনেশন, আইসোমারাইজেশন। তাহলে এখানে হবে কি ভাইয়া? এখানে হবে সবগুলি। ঠিক আছে, সবগুলি। সবগুলি হচ্ছে আইসোমারাইজেশন, মানে হচ্ছে তোমার সমানতা বোঝাইছে, সমানতা বোঝাইছে। ঠিক আছে, ওকে। নেক্সট, ফুলারিন কোন মৌলের উদ্ভিদ? সিম্পল, ফুলারিন হচ্ছে কার্বনের উদ্ভিদ। কার্বনের প্রভেদ। এই ফুলারিনটা কি ভাইয়া? ফুলারিনটা হচ্ছে 30 থেকে 70 কার্বন বিশিষ্ট হয়। 30 থেকে 70 কার্বন বিশিষ্ট হয় কি? ফুলারিন। এবং পৃথিবীর বৃহত্তম অণু, পৃথিবীর বৃহৎ অণু, বৃহৎ অণুটা হচ্ছে কি ভাইয়া? বৃহৎ অণুটা হচ্ছে ফুলারিন। এটা মাথায় রাখতে হবে।
আর ফ্লোরিনটা দেখতে কিরকম? দেখতে হচ্ছে ফুটবলের মতো। ফ্লোরিন দেখতে কিসের মতো? ফুটবলের মতো। তাহলে অ্যান্সার কি হবে? ফ্লোরিন হচ্ছে কার্বনের একটা বিশেষ রূপভেদ। ঠিক আছে? ওকে। নেক্সট প্রশ্ন যদি দেখি আমরা, কোনটি কার্বোসাইক্লিক যৌগ? কোনটি কার্বোসাইক্লিক যৌগ? বলো কোনটা কার্বোসাইক্লিক? পারবা আশা করি। মনে রাখবা কার্বোসাইক্লিক কোনটা হয়। কার্বোসাইক্লিক হচ্ছে কার্বন প্লাস হাইড্রোজেন, অর্থাৎ কার্বন হাইড্রোজেন নিয়ে গঠিত যৌগই হচ্ছে কার্বোসাইক্লিক। দেখো এখানে কি বেনজিনের কাঠামো যদি দেখি, বেনজিনে কি হয়? বেনজিন কিন্তু কার্বন এবং হাইড্রোজেন নিয়েই গঠিত হয় না? এই যে এখানে কার্বন আর হাইড্রোজেন মিলিয়ে হচ্ছে বেনজিনটা গঠিত হয়। কিন্তু দেখো পিরিডিন, ফিউরান, ইথানল, পিরিডিন আর ফিউরানে কি থাকে? দেখো এই যে এখানে হচ্ছে একটা জিনিস থাকে না, একটা হচ্ছে তোমার পরমাণু থাকে, হয় অক্সিজেন থাকবে অথবা সালফার থাকবে অথবা নাইট্রোজেন থাকবে। এই জন্য হচ্ছে কি হয় না, এগুলো হচ্ছে কার্বোসাইক্লিক হয় না। আর ইথানল তো কোনো সাইক্লিক যৌগ নয়, তাই না? তার মানে কি হবে না, এই তিনটা হবে না, হবে কোনটা? বেনজিন হবে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো, কার্বন ও হাইড্রোজেন সমন্বয়ে গঠিত যৌগ সমূহকে কি বলা হয়? হাইড্রোকার্বন বলা হয়। সিম্পল জিনিস, হাইড্রোকার্বন। কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ সমূহ সিরিজকে বলা হয় কি? হাইড্রোকার্বন বলা হয়। ঠিক আছে, ওকে। এরপরে কোন জৈব যৌগটি সম্পৃক্ত? তাহলে সম্পৃক্ত কারা হয় ভাইয়া? আমরা বলেছিলাম সম্পৃক্ত হয় যাদের হচ্ছে একক বন্ধন থাকে। যাদের একক বন্ধন থাকে তারাই কি সম্পৃক্ত। এখানে দেখো, এখানে কে কে একক বন্ধন আছে, কে কে হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে, এটা একটু দেখো। এখানে একমাত্র একক বন্ধন কোনটা? ইথানল। আর ইথিলিন, এটা হচ্ছে ইথিন, অ্যাসিটিলিন, বেনজিন, এগুলো হচ্ছে কি দ্বিবন্ধন। এই কারণে এগুলো হবে না, ইথানলটা হবে।